আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমাকে যারা শুনছেন, সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বাংলা প্রথম পত্রের ক্লাস একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস শুরু করছি। সাথে আছি আমি মাসুমা সুলতানা, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আজকে লাইভ ক্লাসে আমি এসেছি। ক্লাসটি কতটুকু সাকসেস হবে আমি জানি না, কারণ বৃষ্টি বিঘ্নিত সময়, ওয়েদার খুব খারাপ ছিল। বৃষ্টির কারণে আমরা সবাই একটু স্বস্তিতে আছি, কিন্তু সাউন্ড কেমন আসবে জানি না, ছবি কেমন আসবে জানি না। তো আমাদের এই ত্রুটির জন্য, যেগুলো আমাদের একেবারেই হাতে নেই, সেগুলোর জন্য আমি আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তো আজকে আমি ক্লাস নেব একাদশ শ্রেণীর ক্লাস। একাদশ শ্রেণীর ছাত্রদের সাথে আমার প্রথম ক্লাস আজকে। এজন্য আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন, শুভকামনা এবং ভালোবাসা। আমাদের কলেজের ক্লাসগুলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সব ক্লাসই আমরা এই ফেসবুক গ্রুপ থেকে পরিচালিত করে থাকি। এজন্য আমি জানি যে আমাদের এই ক্লাস, যে কোনো ক্লাসই একাদশ দ্বাদশ দুই শ্রেণীর ছাত্ররাই দেখে থাকে। এজন্য আমি একটু দ্বাদশ শ্রেণীর ছাত্রদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের জন্য আমাদের অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। কারণ আমি আমার অভিমানী দ্বাদশ শ্রেণীর ছাত্রদের অনেক কমেন্ট করে দেখেছি যে তারা লিখছে যে আমরা নাকি এখন শুধু একাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে খুব ব্যস্ত আছি, তাদের কেয়ার করছি, কিন্তু পুরনো ছাত্রদের আর কেয়ার করছি না। কিন্তু বাবারা, এটা একেবারেই ভুল ধারণা। আমরা তোমাদের অনেক ভালোবাসি এবং অনেক মিস করি, কিন্তু একাদশ শ্রেণীর ছাত্ররা যেহেতু নতুন, কাজে তাদের তো একটু এক্সট্রা কেয়ার নিতেই হবে। এটা তোমাদেরকেও নিতে হবে, কারণ ওরা এসে কোনো ক্লাস পায়নি, কলেজে ঢুকতে পারছে না, শিক্ষকদের চেনে না, কলেজ চেনে না, ওদের তো একটা গাইডলাইন দরকার। এজন্য ওদের তো একটু এক্সট্রা কেয়ার নেওয়া দরকার। এজন্যই আমি বলছি যে তোমরা ওদেরকে গাইডলাইন দিবে, আমরাও দেব, তোমরাও দেবে। তো আমি এবার ফিরে আসছি একাদশ শ্রেণীর ক্লাসে। একাদশ শ্রেণীর প্রতি আমি আলোকপাত করছি। একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য এটি যেহেতু আমার প্রথম ক্লাস, সেজন্য তোমাদের উদ্দেশ্যে আমার তো কিছু কথা বলা একেবারে দায়িত্ব। মূল পাঠে ঢোকার আগে, পড়াশোনার মধ্যে ঢোকার আগে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় ছেলেরা আমার, তোমরা নতুন ভর্তি হয়েছো, সবারই স্বপ্ন থাকে কলেজের প্রথম দিন কলেজে আসব, কত সুন্দরভাবে আমাদের গ্রহণ করবে, আমাদের নবীন বরণ হবে, শিক্ষকরা, বড় ভাইয়েরা আমাদেরকে সানন্দে গ্রহণ করবে। কিন্তু খুবই কষ্টের বিষয়, এবার যে বৈশ্বিক সংকটকালীন সময়ে তোমাদের জন্য সেটা হলো না। এজন্য আমরাও অনেক দুঃখ বোধ করছি, কিছুই করার নেই। তারপরে তোমাদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। আমি আশা করব যে এই আধার অচিরেই কেটে যাবে এবং তোমাদের তারুণ্যে আবার মুখরিত হবে আমাদের এই প্রিয় প্রাঙ্গণ। তো কলেজে ভর্তি হয়ে প্রথমে যে কথাটি আসে, পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা। কারণ সময় খুব অল্প, 2 বছর সময়। এই 2 বছরের মধ্যে সিলেবাস, বিশাল সিলেবাস তোমাদের শেষ করতে হয়। এজন্য পড়াশোনার কথা তো বলতেই হয়। তোমরা যতই বিরক্ত হও না কেন, পড়াশোনার কথা বলতেই হবে। যদি তোমরা একটু মানে পড়াশোনা কম করো, কিংবা ভাবো যে এখন তো খুব অলস সময়, একটু ফেসবুক দেখি না, একটু মোবাইল দেখি, একটু ল্যাপটপ দেখি, অন্য কিছুতে সময় নষ্ট করো, তাহলে এটা তোমাদের ভবিষ্যতের জন্য খুব একটা সুখকর হবে না। যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই প্রথম থেকেই তোমাদের সিরিয়াস হতে হবে। আর সব কিছুরই খারাপ দিক আছে, আবার ভালো দিকও আছে। আমরা পজিটিভ দিক, ইতিবাচক দিকগুলো আমরা গ্রহণ করতে চেষ্টা করব। কোভিড-19 এসেছে, সেটা আমাদের সারা বিশ্বকে তছনছ করে দিয়েছে। যে পরিবারে কেউ আক্রান্ত হয়েছে কিংবা যে পরিবারে কেউ মারা গিয়েছে, তারাই বুঝতে পারে যে এর কি ভয়াবহতা। কিন্তু এর আবার আমরা যদি ইতিবাচক দিকটি গ্রহণ করি, যে এই যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তারপর তোমরা অনেক সময় পাচ্ছ লেখাপড়া করার জন্য, তোমরা তো বিনোদন করবে, বিশ্রাম নিবে, কিন্তু তার পাশাপাশি তোমরা প্রথম থেকেই পড়াশোনাটা চালিয়ে যাবে।
আর পড়াশোনার পাশাপাশি আরেকটি যে বিষয় আমি তোমাদের বলতে চাই সেটি হচ্ছে মানুষ হও, বড় মানুষ হও, ভালো মানুষ হও। এই মানুষ হওয়াটাই সবচেয়ে বেশি জরুরি, কারণ এখন চারদিকে যা ঘটছে, বুয়েট থেকে শুরু করে বাংলাদেশের বিখ্যাত সব শিক্ষা প্রতিষ্ঠান, বিখ্যাত বিদ্যাপীঠ, সেখানে অনেক ধরনের ঘটনা ঘটছে, তোমরাও জানো, সারা দেশের লোক আমরা সবাই জানি। তো সেখানে যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তারা হয়তো আমাদেরই ছাত্র, আমাদেরই সন্তান। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা ভাবি যে এরা হয়তো আমাদেরই একজন ছিল। তো আমরা চাই না এমন সন্তান, এমন ছাত্র আমরা চাই না। আমরা চাই তোমরা বড় হবে, ভালো মানুষ হবে। তোমাদের বাবা মা অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে তোমাদের বড় করেছেন, তোমাদের লেখাপড়া করিয়েছেন, তোমাদের কলেজে ভর্তি করিয়েছেন। আমি আশা করব তোমরা বাবা মায়ের সম্মান রাখবে, আমরা যারা শিক্ষক তোমাদের পাঠদান করছি আমাদের সম্মান রাখবে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান রাখবে। প্রধান কথা হচ্ছে তোমরা ধর্মীয় বোধ, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ এগুলোকে সামনে রেখে তোমরা এগিয়ে চলবে। আমরা যেন তোমাদেরকে দেখিয়ে বলতে পারি, গর্ব করে বলতে পারি যে এরা আমার ছাত্র, আমাদের ছাত্র, এরা আমাদের সন্তান। ঠিক আছে, এটুকুই কথা। কারণ আমাদের যে অনলাইন ক্লাস, লাইভ ক্লাস খুব বেশি, এক এক বিষয় খুব বেশি ক্লাস হয় না, এজন্য আজকে আমার সাথে তোমাদের ক্লাস, তারপর হয়তো অনেকদিন পরে আরেকটি ক্লাস আছে। এজন্য অন্য কথা বলে সময় খুব নষ্ট করবার মতো সময় নেই, এজন্য আমি পড়ার মধ্যে চলে যাব। তো বললাম বাংলা বিষয় প্রথম পত্র, তোমাদের বাংলা বিষয়ের প্রথম পত্রে কিছু সিলেবাস, কিছু পরিবর্তন হয়েছে। তো তোমাদের যে একাডেমিক ক্যালেন্ডার আছে সেখানে দেখবে যে সব বিষয়ের ভাগ আছে, যে প্রথম শ্রেণী পরীক্ষা কি হবে, অর্ধবার্ষিকীতে কোনগুলো থাকবে, বার্ষিকী কোনগুলো থাকবে। তো সেটা কিছুটা পরিবর্তন হয়েছে বাংলা বিষয়ে। আমি আজকে একটি ছবি তুলে গ্রুপে সেটা দিয়েছি, তোমরা আশা করি তোমরা দেখে থাকবে। তো তারপরেও আমি তোমাদের কি কি গদ্য এবং কি কি কবিতা আছে সেগুলো আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু খেয়াল করো। 12টি গদ্য আছে। গদ্য প্রথমে 1 নম্বর আছে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। 2 নম্বর আছে অপরিচিতা, এরপর আছে বিলাসী, এরপর আছে গৃহ, আহ্বান, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর এবং নেকলেস। এই 12টি গদ্য তোমাদের একাদশ এবং দ্বাদশে পড়তে হবে। আর কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা, তাহারই পরে মনে, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায় এবং ছবি। এই 12টি কবিতা, 12টি গদ্য এবং 12টি কবিতা তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়তে হবে এবং এইচএসসির প্রথম পত্রের এটি সিলেবাস। আর আমরা প্রথম এবং দ্বিতীয় পত্র দুভাবে এটি পড়াবো। তো আমি আজকে তোমাদের যেটি পড়াবো সেটি হচ্ছে সোনার তরী। সোনার তরী লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা সবাই চেনো। আমরা যে কোনো গদ্য কবিতা পড়বার আগে আমরা লেখক পরিচিতি বা কবি পরিচিতিটা জেনে নিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসে 1 নম্বর কথা, 2 নম্বর কথা যে আমাদের জানার জন্য দরকার। কিন্তু তোমরা ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথকে সবাই জানো, কিন্তু তারপরেও আমি একটু মনে করিয়ে দিতে চাই, কিছু কিছু কথা একটু মনে করিয়ে দেবার জন্যই বলবো। প্রথমত যেটি জানা দরকার সেটি হচ্ছে সাহিত্যিকের জন্মসাল এবং তার সাহিত্যকর্ম, তার ছোটবেলা, তার মৃত্যু, এগুলো, তার সাফল্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে, ইংরেজি 1861 7 মে, তারিখ 7 মে। আর বাংলা 1241 এবং 25 বৈশাখ তার জন্ম। তো রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এমন একজন মহিরুহ, এমন একজন মানুষ, বাংলা সাহিত্যের সকল শাখায়, প্রত্যেকটি শাখায় তিনি বিচরণ করেছেন। তোমরা দেখবে এবং পড়বে, তোমরা কবিতা পড়ছো, তোমরা ছোট গল্প পড়বে,
প্রবন্ধ পড়বে, দেখবে সবখানেই তিনি আছেন। অর্থাৎ সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি আছেন। তোমাদের বইতে একটি বাক্য লেখা আছে, দেখবে। আমি তোমাদের আগে বলেছিলাম তোমরা বই সামনে রাখবে। তোমরা অবশ্যই এখন যাদের কাছে বই নেই, বই খাতা কলম অবশ্যই সামনে নিয়ে বসবে। তো তোমাদের দেখো বইয়ের কবি পরিচিতিতে একটা কথা লেখা আছে, অসামান্য প্রতিভার অধিকারী আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি এখানে একটু সংশোধন করে বলতে চাই, তিনি শুধু আধুনিক কবিতার প্রাণ পুরুষ নন, তিনি আধুনিক সাহিত্যের প্রাণ পুরুষ। সাহিত্যের প্রত্যেকটা শাখার তিনি প্রাণ পুরুষ, আমি এই কথাটি বলতে চাই। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল কর্মজীবন, সেই কর্মজীবনকে বলা হয় রবীন্দ্র যুগ। অনেক সাহিত্যিক আছে, কিন্তু তিনি ছিলেন সূর্যের মতো, তার আলোয় সবকিছু যেন ম্লান হয়ে গিয়েছিল সেই রবীন্দ্র যুগে। তো বাংলা সাহিত্যের এই রবীন্দ্রনাথের যে সময়কাল, তাকে বলা হয় রবীন্দ্র যুগ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন বললাম 1861 খ্রিস্টাব্দে এবং বাংলা 1241 খ্রিস্টাব্দে। আর তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তার বাবার নাম শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। তিনি ছোটবেলায় অনেক স্কুল কলেজে পড়াশোনা করেছেন, কিন্তু তার প্রাতিষ্ঠানিক পড়াশোনায় একেবারেই মন ছিল না। এই জন্য তিনি কোথাও লেখাপড়াটা পুরো শেষ করতে পারেননি এবং একসময় তাকে ব্রিটেন ইংল্যান্ডে তাকে ব্যারিস্টারি পড়তে পাঠানো হয়েছে, সেটিও তিনি শেষ করতে পারেননি। তিনি প্রচন্ড মেধাবী একজন মানুষ, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় তার মন ছিল না। কিন্তু তারপরেও তিনি বিশ্বভারতী নামক একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, প্রথম এশীয় হিসেবে। এটা আমাদের কত বড় গর্বের ব্যাপার বাঙালি হিসেবে। তিনি সমগ্র এশিয়া মহাদেশের প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। তার বললাম যে তার বিভিন্ন সাফল্য, বিভিন্ন অর্জন, বিভিন্ন ক্ষেত্রে তিনি অর্জন করেছেন। আমরা কবিতা পড়ব, বিভিন্ন কাব্যগ্রন্থ আছে, যেমন মানসী, সোনার তরী, চিত্রা, বলাকা, পুনশ্চ, শেষ লেখা, জন্মদিনে, সেজুতি, এগুলো তার কাব্যগ্রন্থ। তার নাটক আছে রাজা, ডাকঘর, অচলায়তন, বিসর্জন, রক্তকরবীর, এগুলো হচ্ছে তার নাটক। তার প্রবন্ধ আছে সভ্যতার সংকট, শিক্ষা, কালান্তর, এগুলো হচ্ছে তার প্রবন্ধ। তার বিখ্যাত গল্পগুচ্ছ নামে একটি বই আছে, যেখানে তার ছোট গল্পগুলো স্থান পেয়েছে। তোমরা ছোট গল্প পড়বে, রবীন্দ্রনাথের অপরিচিতা আছে। তো তার বিখ্যাত ছোট গল্প, ছোট গল্পের গ্রন্থ গল্পগুচ্ছ, সেখানে অনেক বিখ্যাত বিখ্যাত গল্প স্থান পেয়েছে। তো তিনি গান, আর তার তো বিশাল সম্ভার গানের, রবীন্দ্রসঙ্গীত, সেই গান তিনি রচনা করেছেন। তিনি নাটক লিখেছেন, তিনি প্রহসন লিখেছেন, তিনি ছবি এঁকেছেন, তিনি নাটকে অভিনয়ও করেছেন। এমন কোনো গুণ ছিল না যে তার নেই। তো এই বিখ্যাত মানুষটি মৃত্যুবরণ করেছেন 1941 সালে। 1941 সালের, আর বাংলা 1348, 22 শ্রাবণ আর 7 আগস্ট, এই হচ্ছে তার জন্ম, মৃত্যু এবং তার যে জীবনের সাফল্য। আমি হয়তো এই অল্প পরিসরে, সংক্ষিপ্ত পরিসরে সবকিছু বলতে পারবো না, সবকিছু সম্ভব নয়। ওনার জীবন এতই বিচিত্র, বৈচিত্র্যপূর্ণ, সফলতায় ভরপুর যে এই অল্প একটু সময়ের ক্লাসে তার সম্পর্কে বলাটা সম্ভব নয়। তো তোমাদের বইতে যেটুকু আছে সেটুকু তো তোমরা পড়বে, অবশ্যই পড়বে, কারণ সেখান থেকে প্রশ্ন হবে। তো আমি তোমাদের পড়াবো সোনার তরী কবিতা। আমরা একটু কবিতাটি দেখব। সোনার তরী কবিতা। সোনার তরী, সোনার তরী শব্দের অর্থ কি? তরী হচ্ছে নৌকা, সোনার তরী অর্থাৎ যে নৌকাতে সোনার মতো মূল্যবান জিনিস আশ্রয় পায়, যে নৌকাতে সোনার মতো মূল্যবান জিনিস বহন করে নিয়ে যাওয়া হয়, সেটি হচ্ছে সোনার তরী। সোনার তরী কবিতাটি তোমরা পড়েছো কিনা জানি না, যদি পড়ে থাকো দেখবে যে
কবিতার বাইরে একরকম রূপ, ভেতরে আর এক রূপ। কবিতাটি হচ্ছে রূপক কবিতা বা প্রতীকী কবিতা। রূপক বা প্রতীক কি? রূপক বা প্রতীক হচ্ছে সেই জিনিস যেটি হচ্ছে সামনে থেকে দেখা যায় একরকম, কিন্তু ভেতরে আসলে আলাদা। একটি জিনিসের রূপকে বা একটি জিনিসের প্রতীকে অন্য কোনো জিনিস বলা হয়, অন্য কোনো কিছু, অন্য কোনো বক্তব্য বলা হয়। তো সোনার তরী কবিতাটিতেও আমরা দেখব যে বাইরে থেকে দেখছি আমরা এক জিনিস, কিন্তু ভিতরে অন্য কোনো গূঢ় কোনো বক্তব্য প্রকাশ পায়, সেটি হচ্ছে রূপক বা সেটি হচ্ছে প্রতীক। সোনার তরী কবিতাটিও সেরকম রূপক কবিতা, প্রতীকী কবিতা, যেখানে আমরা দেখব বাইরে একরকম কিছু দেখাচ্ছে, কিন্তু ভেতরে আসলে অন্য কোনো বক্তব্য কবি এখানে বলতে চাচ্ছেন। তো আমি কবিতাটি আলোচনার আগে, কবিতার ভেতরে যাওয়ার আগে আমি তোমাদেরকে কবিতার মূল কথাটা একটু বলতে চাচ্ছি, যাতে যখন আমি কবিতাটি পড়ি সেটা যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই কবিতাটিতে দেখবে যে একজন কৃষক ছোট একটি জমিতে শ্রম দ্বারা, ঘাম দ্বারা তার ফসল ফলিয়েছেন, সোনার ফসল ফলিয়েছেন। অনেক কষ্ট করে তিনি ফসল উৎপাদন করেছেন, আর সেই ফসলটি তিনি নিয়ে অপেক্ষা করছেন, তার উৎপাদিত ফসল নিয়ে তিনি অপেক্ষা করছেন নদীর তীরে। প্রচন্ড খরস্রোতা নদী, ভয়ঙ্কর প্রকৃতি, চারদিকে মেঘের গর্জন, বজ্রপাত, বৃষ্টি, ঝোড়ো হাওয়া, যে কোনো সময় বিপদ ঘটবে। এর মধ্যে একজন কৃষক বসে আছেন তার সোনার ফসল নিয়ে, বসে আছেন, অপেক্ষা করছেন। কার জন্য অপেক্ষা করছেন? কিছুক্ষণ পর আমরা দেখব যে একজন মাঝি তরি বেয়ে আসছে, তরি বেয়ে চলে যাচ্ছে, কৃষকের সামনে দিয়ে চলে যাচ্ছে। তখন কৃষক তাকে অনুনয় করেন যে মাঝি, একটু আমার কাছে আসো, আমার ফসলগুলো তুলে নাও, আমাকেও তুলে নাও তোমার তরিতে, তোমার নৌকাতে। কিন্তু মাঝি সেদিকে কর্ণপাত করে না। মাঝি তার ফসলগুলো তুলে নেয়, সোনার ফসলগুলো তুলে নেয়, কিন্তু কৃষককে তুলে না, কারণ কৃষকের সেখানে স্থান হয় না। কৃষক পড়ে থাকে সেই বিপদ সংকুল নদীর তীরে, সেই ভয়ঙ্কর নদীর তীরে, যেখানে ভয়ঙ্কর বিপদের মধ্যে, যেখানে যে কোনো মুহূর্তে তার বিপদ আসবে, যে কোনো সময় তার মৃত্যু ঘটবে, অনিবার্য পরিণতি ঘটবে। সেই অপেক্ষায় কৃষক সেই কুলে পড়ে থাকেন। এইটি আমরা দেখি হচ্ছে কবিতার উপরে, বাহ্যিকভাবে আমরা কবিতায় এটি দেখতে পাই, কিন্তু এর ভেতরে আছে অন্য কথা। এর ভেতরে কি কথা আছে? এখানে কৃষক আসলে কৃষক নয়। কৃষকের প্রতীকে একজন কবির কথা বলা হয়েছে, একজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, যে কোনো একজন, বলছিলেন যে কোনো বিজ্ঞানী, যে কোনো কবি, সাহিত্যিক, যে কোনো কর্মময় মানুষ, যে কোনো বিখ্যাত মানুষ যারা জীবনভর মানুষের জন্য কাজ করে যান, যারা সফল হন, সেই মানুষের কথা বলা হয়েছে কৃষকের মধ্য দিয়ে। কৃষক যেমন জমিতে ফসল ফলান, একজন কবি কিন্তু সারা জীবন কবিতা রচনা করেন, সাহিত্য রচনা করেন, একজন বিজ্ঞানী নতুন নতুন আবিষ্কার করেন। এরকম যে যে সেক্টর আছে, মহামানবগুলো তাদের মহান কীর্তিগুলো করেন। এগুলোই হচ্ছে ফসল, সোনার ফসল। কৃষকের যেমন সোনার ধান, এই মানুষগুলোর সোনার ফসল এগুলো। জীবন শেষে এসে, জীবন সায়ান্নে এসে কি হয়? এই মানুষের যে কীর্তি, এই মানুষের যে সৃষ্টি, শিল্পের যে শিল্প, এই শিল্পগুলোই এই পৃথিবীতে থেকে যায়। এই পৃথিবীর অনন্ত সময়ের মধ্যে, অনন্ত কালের মধ্যে তাদের শিল্প, তাদের সৃষ্টি, তাদের রচনাগুলো থেকে যায়, কিন্তু মানুষগুলো থাকে না। ওই যে কৃষকের মতো মানুষটি পড়ে থাকে ওই কুলে, মানুষটি পড়ে থাকে ওই বিপদের মধ্যে। মানুষটির অনিবার্য পরিণতি হয় মৃত্যুর মধ্য দিয়ে। সে মৃত্যুর জন্য অপেক্ষা করে, সে একসময় মাটির সাথে মিশে যায়, কিন্তু তার যে সৃষ্টি, তার যে শিল্প ভান্ডার, সেগুলো অনন্তকাল টিকে থাকে। এবং টিকে থাকে বলেই আমরা এখন রবীন্দ্রনাথের সাহিত্য পড়ছি। কিন্তু রবীন্দ্রনাথকে কিন্তু আমরা পাচ্ছি না। তিনি কোথায় চলে গিয়েছেন? তিনি হারিয়ে গিয়েছেন। তার শারীরিক যে অস্তিত্ব, মানুষের যে শারীরিক অস্তিত্ব, ব্যক্তির স্বাতন্ত্র্য, সেগুলো টিকে থাকে না। টিকে থাকে শুধু তার কর্ম, টিকে থাকে তার শিল্প। সেটি এই কবিতার মূল কথা। তো আমরা এখন কবিতাটি দেখি। কবিতাটি আমি পড়ার চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই, তোমাদের কাছে বই আছে, তোমরা বই দেখো।
কবিতাটিতে আছে দেখো, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা হর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। কয়েকটি শব্দ তোমরা খেয়াল করো। গগন, গগন মানে আকাশ, গরজে মেঘ মানে মেঘের গর্জন, ফুলে একা বসে আছি, প্রচন্ড বৃষ্টি, মেঘের গর্জন হচ্ছে। তোমরা সাহিত্য যখন পড়বে, কবিতা পড়ো আর যে কোনো সাহিত্য পড়ো, তোমাদের সেখানে দুটি চোখ থাকতে হবে, একটি সামনের চোখ আর একটি কল্পনার চোখ। তোমরা কল্পনার চোখ দিয়েও দেখবে যে পরিবেশটাকে তোমরা একটু কল্পনা করে নিবে, যে মেঘের প্রচন্ড, আকাশে মেঘের প্রচন্ড গর্জন, কাল বৈশাখীর সময় কি হয়, বৈশাখ মাসে যখন কাল বৈশাখী হয়, প্রচন্ড গর্জন, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, সবাই ভয়ে দৌড়ে পালাচ্ছে, এরকম একটা মুহূর্তে, এরকম একটি ভয়ঙ্কর মুহূর্তে একজন কৃষক তার সোনার ফসল নিয়ে বসে আছে নদীর ধারে, একা, একেবারে একা, নিঃসঙ্গতা। এখানে দেখো বারবারই একটি নিঃসঙ্গতার ব্যাপার আসছে। ফুলে একা বসে আছি, একা বসে আছি, নিঃসঙ্গ ভাবে একা বসে আছে। মানুষের জীবন যখন শেষের দিকে চলে যায়, মানুষ কিন্তু একা হয়ে যায়। তো এখানেও লেখকের দেখো নিঃসঙ্গতা প্রকাশিত হয়েছে, কোনো ভরসা নেই, কিন্তু সে সারা জীবন ভরে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। কৃষক রাশি রাশি ধান কেটেছে, কিন্তু এর পেছনে তোমরা চিন্তা করো যে সাহিত্যিক সারা জীবন ভরে, আমি যে একটু আগে বললাম রবীন্দ্রনাথের জীবনের যে কর্মময় জীবন, সারা জীবন ভরে সেগুলোই তার সোনার ধান, সেগুলো তিনি উৎপাদন করেছেন কৃষকের মতো, সারা জীবন ধরে তিনি সেগুলো রচনা করেছেন। তো সেগুলো রচনা করে কি করেছেন, শেষ পারে এসে অপেক্ষা করছেন তার এই ফসলগুলো কোনো কাজে লাগে নাকি, এই ফসলগুলো কোথায় যাবে। ভরা নদী ক্ষুরো ধারা, ক্ষুরো ধারা মানে ক্ষুরের মতো ধারালো নদীর স্রোত, হর বর্ষা, বর্ষার মতো ধারালো। এখানে প্রাকৃতিক ব্যাপারটি বোঝানোর জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যে নদীর স্রোতটা প্রচন্ড স্রোত, ধারালো স্রোত ছিল, আকাশের প্রচন্ড মেঘের গর্জন ছিল, মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে, এরকম যে কোনো সময় যে বসে আছে সে যেন যে কোনো সময় নিঃশেষ হয়ে যেতে পারে, এরকম একটি বিপদ সংকুল অবস্থার মধ্যে তিনি বসে আছেন তার সৃষ্টি নিয়ে। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মস্তি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। দেখো কি বলছি, একখানি ছোট ক্ষেত আমি একলা। ক্ষেত মানে কি, ক্ষেত মানে জমি, যেখানে কৃষক তার ফসল উৎপাদন করেন, কিন্তু এখানে ক্ষেত মানে, ক্ষেত কিসের প্রতি, এখানে ক্ষেত হচ্ছে ছোট জীবনের প্রতি। পৃথিবীর সময় অনন্ত, হাজার বছর ধরে পৃথিবী চলছে, কতদিন চলবে আমরা জানি না। এই অনন্ত পৃথিবীতে মানুষের জীবনকাল খুবই ছোট, এই ছোট ক্ষেতের মতো। ছোট ক্ষেতে যেরকম কৃষক তার ধান ফলিয়েছেন, ফসল ফলিয়েছেন, তেমনি ছোট জীবনেও আমরা অনেক কিছু করে যাই, এগুলোই আমাদের ফসল, এগুলোই মানুষের ফসল। ছোট জীবনে আমরা বিভিন্ন ফসল ফলাই, ফসলগুলো কি, মানুষের আবিষ্কার, মানুষের লেখনী, মানুষের সৃষ্টি। সম্রাট শাহজাহান তাজমহল গড়েছেন, তাজমহলটা এখনো আছে কিন্তু সম্রাট শাহজাহান নেই। রবীন্দ্রনাথ, নজরুল, বিখ্যাত সাহিত্যিক সুকান্ত ভট্টাচার্য, বিখ্যাত সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনা করেছেন, সেগুলো এখনো আছে কিন্তু তারা নেই। আইনস্টাইন তার তত্ত্ব রেখে গেছেন, বিভিন্ন আবিষ্কার রেখে গেছেন, কিন্তু তিনি নেই। বিভিন্ন বিজ্ঞানী। তো এগুলো, এই ছোট ক্ষেত মানে ছোট জীবন, ছোট জীবনে এই যে কর্মময় মানুষগুলো বিভিন্ন কর্ম করে থাকেন, বিভিন্ন সৃষ্টি থাকে তাদের, কিন্তু সেই মানুষগুলো থাকে না। তো এখানে দেখো একখানি ছোট ক্ষেত, এই ছোট ক্ষেত মানে জীবনের প্রতীক, ছোট জীবনের প্রতীক, জীবনের সময়কাল। আমি যে শব্দগুলো বলছি, কোন শব্দটির মধ্য দিয়ে কোন অর্থ প্রকাশ পাচ্ছে তোমরা একটু খেয়াল করবে, কারণ আমি ক্লাস শেষে তোমাদের প্রশ্ন দিয়ে দিব বাড়ির জন্য। তো ছোট ক্ষেত এখানে ছোট জীবনের প্রতীক, আর এই ছোট জীবনে আবারও বলছে আমি একলা। এখানে কৃষক বা কবি যাই বলো না কেন, একলা জীবন শেষে, তার কর্ম শেষে সে কিন্তু আবারও নিঃসঙ্গ।
চারিদিকে বাঁকা জল করেছে খেলা। বাঁকা জল, নদীর বাঁকা জল অর্থাৎ ভয়ঙ্কর হিংস্রতার প্রতীক। তরু ছায়া পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। অর্থাৎ ওপারে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটিও যেন অন্ধকার, গাছের নিচে যেন ছায়া ঢাকা, একদম অন্ধকার, মেঘে ঢাকা, এরকম। তো এই যে প্রতীক, চিত্রকল্প, এগুলোকে বলে চিত্রকল্প। চিত্রকল্প মানে যেগুলো আমরা ছবির মতো দেখতে পাই কল্পনায়। কোনো জিনিস আমরা পড়ছি, একটি কবিতা পড়ছি, কিন্তু সেই কবিতাটা পড়ার সময় আমার চোখের সামনে ভেসে উঠছে একটা ছবি, সেগুলোই হচ্ছে চিত্রকল্প। তিনি এখানে ব্যবহার করছেন, দেখো, একটি গ্রামের কথা, যে গ্রামটি মেঘে ঢাকা। যখন দেখবে কোনো বিপদের কথা বলা হয়, যে কোনো সিনেমা, নাটকে কিংবা যে কোনো কিছুতে, শিল্পকর্মে দেখবে যে কোনো খারাপ কথা যখন বলা হয় কিংবা খারাপ আভাস দেওয়া হয়, তখন কিছু কিছু প্রতীক কিন্তু আসে। ইব্রাহিম দেখা যাচ্ছে। আমি দুঃখিত কিছুক্ষণের জন্য যান্ত্রিক বিঘ্নিত হওয়ার জন্য। আমি আবার আমার বক্তব্যে, আমার লেকচারে ফিরে আসছি। তো এখানে আমি বললাম যে এখানে একটি গ্রামের কথা বলা হয়েছে, যে গ্রামটি মেঘে ঢাকা। আমি তোমাদের বললাম, যখন কোনো নাটক, সিনেমায় কোনো দুর্ভিক্ষ দেখায়, কোনো মানুষ মারা যাবে দেখায়, তখন কি দেখায়? শকুন দেখায়। দেখাচ্ছে যে শকুন পাখি উঠে যাচ্ছে। শকুন কিসের প্রতীক? দুর্ভিক্ষের প্রতীক। তো এখানে দেখাচ্ছে যে গ্রামটি মেঘে ঢাকা। এই মেঘ কিসের প্রতীক? কালো কিসের প্রতীক? এগুলো হচ্ছে সামনে বিপদের প্রতীক। তো এখানে কবি সেই কথাগুলো বলেছেন যে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটিও যেন অন্ধকার, সেটিও মেঘে ঢাকা। তো তিনি আবারও বলছেন, এ বাড়িতে ছোট ক্ষেত, আমি একেলা। ছোট ক্ষেত অর্থাৎ ছোট জীবন নিয়ে আমি একা বসে আছি, নিঃসঙ্গ বসে আছি। তারপরে দেখো কি হচ্ছে, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তিনি যখন এরকম বিপদসংকুল অবস্থায়, কঠিন সময়ে তিনি বসে অপেক্ষা করছেন, ঠিক ওই সময় দেখতে পান যে কেউ, কোনো একজন মাঝি যেন ভরা পাল নিয়ে চলে যাচ্ছে, এবং তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি তাকে চিনেন। তখন তিনি তাকে বলছেন, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তাকে তিনি অনুনয় করছেন, সেই মাঝিকে, সেই নৌকার মাঝিকে, তরির মাঝিকে তিনি বিনীতভাবে অনুরোধ করছেন যে, মাঝি তুমি কোথা যাও, একটু আমার কাছে আসো। এই তরিটিও একটি কিসের প্রতীক? কোনো কিছুর প্রতীক। তরিটিও আসলে তরি নয়, তরিটিও আসলে নৌকা নয়। এই নৌকাটিও শিল্প লোকের প্রতীক, অর্থাৎ পৃথিবীর যে জায়গাতে শিল্পের স্থান হয়, সেই সমস্ত শিল্পের স্থান হয়, সেটি হচ্ছে এখানে তরি। এই তরিটার মাধ্যমে শিল্প লোককে বোঝানো হয়েছে। তো কবি এখানে বলছে যে তোমার তরিটি ভিড়াও। কৃষক এখানে বলছে যে তোমার তরিটি এখানে ভিড়াও, কুলেতে একবার এসে তরিটি ভিড়াও। তারপর বলছে, দেখো, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লহ করুণা করে। তো মাঝির কাছে কবি বা কৃষক এখানে অনুনয় করছেন, তিনি যা সারা জীবন ধরে উৎপন্ন করেছেন সেগুলো যেন তরিতে তুলে নেয়। তিনি রাশি রাশি যা আছে সব কিছু তিনি থরে বিথরে সাজিয়ে দিচ্ছেন, একের পর এক সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, যে সব কিছু তোমার তরিতে তুলে নাও। এবং শেষে দেখো একটু বলছে অনুনয় করে, এখন আমার লহ করুণা, অর্থাৎ আমার প্রতি একটু দয়া করো, আমাকেও তুলে নাও। অর্থাৎ এই তরিতে যা কিছু যাচ্ছে সেগুলো অনন্তকাল বেঁচে থাকবে। তরিতে যাচ্ছে, এই তরির মধ্যে আশ্রয় পাচ্ছে শিল্পগুলো, সাহিত্যকর্মগুলো, আবিষ্কারগুলো, সেগুলো অনন্তকাল পৃথিবীতে টিকে থাকবে। তো এই যে টিকে থাকার একটা ব্যাকুলতা, বেঁচে থাকার একটা ব্যাকুলতা, আমরা এখানে কৃষক বা কৃষক রূপী
সাহিত্যিক কবি যাই বলো না কেন, তার মধ্যে দেখতে পাই তিনিও আস্তে করে বলছেন, এখন আমারও লহ, করুণা করে একটু আমাকেও তোমার তরিতে জায়গা দাও। অর্থাৎ সবাই বেঁচে থাকতে চায় চিরকাল, কবিও চেয়েছেন যে আমাকেও একটু ওখানে ঠাঁই দাও যাতে আমি বেঁচে থাকতে পারি। তখন দেখো মাঝির অবস্থাটা, তরির অবস্থাটা কি, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার থানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তো এখানে শেষ পর্যন্ত তরিতে কৃষকের ঠাঁই হলো না, শেষ পর্যন্ত তরিতে কবির ঠাঁই হলো না। যারা কর্ম করে মহামানব মহান কীর্তি করেছেন তাদের ঠাঁই শেষ পর্যন্ত হয় না এই পৃথিবীর বুকে। তারা চিরদিন তাদের শারীরিক অস্তিত্বকে বজায় রেখে থাকতে পারেন না, টিকে থাকতে পারেন না, টিকে থাকে তার কর্ম। তো সেই তরিতে, সেই নৌকায় তার ধানের সোনার ফসলের জায়গা হয়েছে। সৃষ্টির যে শিল্প সৃষ্টি করে তার শিল্পের জায়গা হয়েছে, কিন্তু শিল্পীর জায়গা হয়নি। সে কোথায় পড়ে আছে? সে শূন্য নদীর তীরে পড়ে আছে। আর তখন প্রাকৃতিক পরিবেশ দেখো কেমন, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, ঘন মেঘ ঘুরছে, যে কোনো সময় বজ্রপাত হবে, যে কোনো সময় তাকে ভাসিয়ে নিয়ে যাবে, এরকম একটি অবস্থায় তার সে কূলে পড়ে আছে, অপেক্ষায় আছে। কিন্তু তার সৃষ্টিগুলো, তার সোনার ফসলগুলো, তার কর্মগুলো, সেগুলো তুলে নিয়ে গেছে সোনার তরি। তাহলে তার এখন পরিণতি কি? এই যে মানুষের অনিবার্য পরিণতি, এই পরিণতিটি এই কবিতার মূল সুর। এখানে কবি দেখিয়েছেন প্রত্যেকটি মানুষের, সেটি সাধারণ মানুষ হোক, সেটি অসাধারণ মহামানব হন, সবারই একই পরিণতি, সেই অনিবার্য পরিণতি মৃত্যু। কেউই শারীরিক অস্তিত্ব বজায় রাখতে পারে না, শারীরিক ভাবে টিকে থাকতে পারেন না, ব্যক্তির স্বাতন্ত্র্য টিকে থাকে না, শারীরিক অস্তিত্ব টিকে থাকে না। সবার অনিবার্য পরিণতি একসময় মৃত্যু, মাটির সাথে মিশে যায়, সবকিছু মাটির সাথে মিশে যায়, শুধু বেঁচে থাকে তার সাফল্য, তার অর্জন। এটি হচ্ছে কবিতার মূল সুর। মানুষের কর্মই আসল। তো আমরা সবাই সেই ভালো কর্ম করার চেষ্টা করব, হোক না আমাদের ছোট জীবন। সেই ছোট জীবনে আমরা যদি বড় কিছু, মহৎ কিছু করতে পারি, সেটাই আমাদের জীবনের চরম এবং পরম পাওয়া। তো কবিতার মূল বিষয় ছিল এটি। তোমরা এরপরে কবিতায় বইতে দেখবে যে শব্দার্থ আছে, টিকা আছে, পাঠ পরিচিতি আছে। তোমাদের পরীক্ষার জন্য, যেটি আমি আগেই বলেছি, সবকিছু মূল উদ্দেশ্য পরীক্ষা নয়, আমাদের জানতেও হয় অনেক কিছু, বুঝতে হয় অনেক কিছু, জানার জন্য পড়তে হয়, শুধু পরীক্ষার জন্য পড়তে হয় না। তো জানার জন্য পড়বে এবং পাশাপাশি পরীক্ষার জন্য তো পড়তে হবেই। এই জন্য তোমরা শব্দার্থ টিকা পড়বে, পাঠ পরিচিতি পড়বে। এই জায়গাগুলো থেকে তোমাদের বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন হবে। তো সাহিত্য পড়তে হয়। তোমরা বিজ্ঞানের ছাত্ররা সাধারণত সাহিত্য কম পড়ো। আমি আগেই বলেছি, মানুষ হতে হবে, ভালো মানুষ, বড় মানুষ। আর সাহিত্য মানুষকে মানুষ হতে শেখায়। তোমরাও মানুষ হবে, ভালো মানুষ হবে। আজকে আমার ক্লাস এ পর্যন্তই। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে। তোমাদের জন্য আবারও শুভকামনা এবং ভালোবাসা রইল। ধন্যবাদ।